হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আমি একটু টায়ার্ড, আমি কেবল বাসায় ঢুকেছি। রাস্তার অবস্থা আজকে প্রচন্ড খারাপ। আহ প্রায় অনেকটা রাস্তা অফিস থেকে আসতে গিয়ে হেঁটে আসতে হয়েছে। তো আমার কথা একটু এক্সস্টিং লাগতে পারে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে হোপফুলি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটু আপনাদের সাথে কথা বলি। আপনাদের এখন পর্যন্ত, মানে আজকের ক্লাসের আগ পর্যন্ত, সেট এবং পারমুটেশন কম্বিনেশন কি পড়ানো হয়েছে? না না স্যার। স্যার। পড়ানো হয়নি। কাজেই মানে আমাকে বলা হয়েছে আজকে আপনাদের প্রবাবিলিটির উপরে ক্লাস হবে। বাট প্রবাবিলিটির যে ক্লাসটা, এইটা তখনই আপনি বুঝবেন যখন আপনি সেট এবং পারমুটেশন কম্বিনেশন বুঝবেন। কারণ প্রবাবিলিটিতে এই দুটো চ্যাপ্টারে বেশ কিছু ইমপ্লিকেশন আছে, বেশ কিছু কাজ লাগে, যেটা ওই দুইটা চ্যাপ্টার না বুঝলে আসলে আপনারা পারবেন না। তো যে কারণে আমি একটা ডিসিশন নিয়েছি, এটা অনেকটা নিজের ফ্রিডমই। সেটা হচ্ছে, আমি আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কমপ্লিটলি নিব সেট, পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটির যে থিওরি পার্টটা, অর্থাৎ বেসিক পার্ট যেটা, সেটার উপর। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে তিনটা জিনিস দেখবেন। এর পরের পরপর তিনটা ক্লাস, দ্যাট মিনস আজকের ক্লাসের পরে আমাদের যে তিনটা ক্লাস, সেই তিনটা ক্লাসের একটা ক্লাস আমরা সেট এবং পারমুটেশন কম্বিনেশন পড়বো, আরেকটা ক্লাসে আমরা প্রবাবিলিটি আর পারমুটেশন কম্বিনেশনের কিছু অংশ পড়বো। মানে দুটো ক্লাস মিলে আমরা এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করবো নেক্সট দুটো ক্লাস। আর তারপরের ক্লাসটাতে আমরা ওভারঅল এই তিনটা চ্যাপ্টারেরই একটু ডিফিকাল্ট বা একটু মানে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কিছু প্রবলেম, সেগুলো করব। দ্যাট মিনস আমরা আগামী তিনটা ক্লাস কমপ্লিটলি এইভাবে, মানে এই যে তিনটা টপিকের যে বেসিক আজকে আলোচনা হবে সেটার উপরে করব। ঠিক আছে? তো আপনাদের যে ব্যাচ, আমি এটা মার্ক করে দিতে বলবো আজকেই কোচিং কে, যে পরের ক্লাসগুলোর রুটিন যাতে এভাবে সেট করে দেওয়া হয় আপনাদের। আদারওয়াইজ আমি প্রবাবিলিটি পড়াতে পারি ভাই, কিন্তু টু বি অনেস্ট আপনারা কেউই প্রবাবিলিটি বুঝবেন না। হয়তো বুঝবেন কিন্তু পরীক্ষায় গেলে পারবেন না, কারণ এই চ্যাপ্টার গুলোতে আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। কোনো টেমপ্লেট প্রবলেম নাই এখানে, প্রত্যেকটা প্রবলেম আলাদা। আপনার নিজের ডিডাকশন ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে আপনাকে এই অঙ্কগুলো করতে হবে। আসার কথা হচ্ছে, রিসেন্ট টাইমের কোয়েশ্চেন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে পারমুটেশন কম্বিনেশন, সেট এবং প্রবাবিলিটি তেমন গুরুত্ব বহন করছে না। দ্যাট মিনস খুব যে ইম্পর্টেন্ট কিছু এরকমটা না, কিন্তু স্টিল এখান থেকে যেহেতু অঙ্ক আসে এবং এখান থেকে যেহেতু বা পরীক্ষায় আসলে যেহেতু আমাকে পারতেও হবে, এই কারণে আমরা এই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবেই দেখতে চাচ্ছি। ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে প্রবাবিলিটি, পারমুটেশন কম্বিনেশন এবং সেট, এই টপিক গুলোর বেসিক পার্ট ডিসকাস করব। তাহলে আসেন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আসলে আমরা স্টার্ট করি। সেট, সেটকে, সেট আসলে কাকে বলে? কোনো কিছুকে তালিকা করে লিখলে সেটাকে বলা হয় সেট। ঠিক আছে? কোনো কিছুকে তালিকা আকারে লেখা। এই যে সেট, আমরা যে জিনিসটা বললাম, আমরা আজকে ডিসকাস করব সেট, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এবং প্রবাবিলিটি। এই তিনটা জিনিসই ম্যাথমেটিক্স এর যে ব্রাঞ্চটাতে ডিসকাস করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কাউন্টিং। বেসিক্যালি আমরা এখানে কাউন্টিং এর কাজটা করি, কাউন্টিং রিলেটেড ব্যাপারগুলো ডিসকাশনের জন্য আমরা এই তিনটা টপিক পড়বো। তো সেট মানে হচ্ছে কোনো কিছুকে তালিকা করে লেখা। মনে করেন যে আমি যদি বলি যে আপনাদের ক্লাসে পাঁচজন স্টুডেন্ট আছে, একজনের নাম ধরে নিলাম এ, একজনের নাম বি, আরেকজনের নাম সি, আরেকজনের নাম ডি, আরেকজনের নাম ই। এই পাঁচজনকে যদি আমি তালিকা করে লিখি,
তাহলে এই জিনিসটাই হবে কি, এটাই হবে সেট অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস। অর্থাৎ ক্লাসের স্টুডেন্টদের নামগুলোকে যদি আমি তালিকা করে লিখি তাহলে এইটাই হবে কি একটা সেট হবে, কার সেট? স্টুডেন্টস অফ দ্য ক্লাসের সেট হবে। এখন এই যে সেট, এইটা যে তালিকা করে লেখা হয়েছে বা আমি যে এটাকে আসলে সেট হিসাবেই বোঝাতে চাই, এইটা বোঝানোর জন্য এখানে সবখানে তো আর এটা বলে দেওয়া সম্ভব না। বই পুস্তক লিখতে হইতে পারে, লেখার ভিতরে আমি এটা কিভাবে বুঝাবো, এই কারণে সেট লেখার সময় এই তালিকাটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। ঠিক আছে? তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আপনি কোনো তালিকা দেখতে পান, ওই তালিকাটাকে আমরা কি বলবো, ওইটাই হবে সেট। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? বলেন। জি স্যার। জি স্যার। এবার দেখেন, এই যে সেটটা, এই সেট দুই ভাবে লেখা যায়। তালিকাটাকেই দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে আমি যেটাকে বললাম একটু আগে, তালিকা পদ্ধতি। আরেকটাকে বলা হয় গঠন পদ্ধতি। ঠিক আছে? তালিকা পদ্ধতি কি? মনে করেন আমি বললাম 1 2 3 4 5, পাঁচটা সংখ্যার সেট। এই সেট সমান সমান হচ্ছে 1 2 3 4 5। এই আকারে যদি আমরা লিখি, এইটাকে আমরা বলি তালিকা পদ্ধতিতে লেখা। বাট গঠন পদ্ধতিতে লেখা মানে কি? গঠন পদ্ধতিতে লেখার মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে আমি আর প্রত্যেকটা সংখ্যা না লিখে এমন একটা লজিক দিয়ে লিখবো, যে লজিকটা ভাঙলে আপনি এই সংখ্যাগুলো পাবেন। মনে করেন আমি বললাম যে এক্স হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যার অংশ, এমন ভাবে যেন এই এক্সটা একের সমান থেকে একের চাইতে বড়, পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট। মনে করেন আমি যদি সেটটাকে এইভাবে লিখি যে এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এবং এক্স হচ্ছে 1 থেকে 5-এর সমান বা এর মধ্যে অবস্থিত। তাহলে দেখেন 1 থেকে 5-এর মধ্যে অবস্থিত স্বাভাবিক সংখ্যা কারা? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। ঠিক কিনা বলেন? 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা কারা কারা? স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকে শুরু হয়। প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে 1 2 3 4 5 পাবো না আমরা? 1 থেকে 5-এর মধ্যে অবস্থিত স্বাভাবিক সংখ্যাগুলোর সেট যদি আমরা চিন্তা করতে যাই, জি। জি স্যার। এই যে আকারটা আমি এই উপরে লিখলাম, দেখেন এক্স হচ্ছে কার অংশ? স্বাভাবিক সংখ্যার অংশ, এমন ভাবে যেন 1 থেকে 5 পর্যন্তর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে গঠন পদ্ধতিতে পাওয়া সেট। আর এইটা হচ্ছে ডিরেক্ট তালিকা পদ্ধতিতে পাওয়া সেট। দেখেন, তালিকা পদ্ধতি রিপ্রেজেন্টেশনেরই পার্থক্য, অর্থ কিন্তু সেম। যদি সেম সেট হয় অর্থ একই থাকবে, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা হবে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। ওকে, এবার আমরা দুইটা ফেনোমেনন সম্পর্কে শিখবো সেটের। একটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন, আরেকটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন। ইন্টারসেকশন সাইনটাকে দেওয়া হয় টুপির মতো, আর ইউনিয়নটাকে বলা হয় কাপের মতো, ইউ। ঠিক আছে? এটা হচ্ছে সাইন। বাট মিনিংটা কি? দেখেন, আপনাদের লেভেলে শুধুমাত্র সাইন জানাটা এনাফ না, আপনাদের লেভেলে মিনিংটা বুঝতে হবে যে মিনিংটা কি। দেখেন, মনে করেন একটা সেট আছে এ, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, আর আরেকটা সেট আছে বি, এই সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 9। দুইটা সেট পেলাম। এখন যদি আপনাকে বলে, আচ্ছা ভাই বলেন তো এ ইন্টারসেকশন বি কত হবে? আমরা জেনারেলি যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা যখন ইন্টারসেকশন দেখি, ইন্টারসেকশন দেখার মানে আমরা কি করি? আমরা কমন এলিমেন্ট গুলোকে খুঁজি, শুধুমাত্র কমন এলিমেন্ট। এ এবং বি সেটের কমন এলিমেন্ট কারা? তারা। তো আপনারা যদি দেখতে চান তাহলে দেখেন 1 আছে, 3 আছে, 5 আছে। এই তিনটা এলিমেন্ট কমন না দুইটা সেটে? জি স্যার। জি স্যার। জি তো স্যার। আমরা বলতে পারি 1 3 5 হচ্ছে এ ইন্টারসেকশন বি। বাট
এর মিনিংটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মিনিং হচ্ছে, আমরা এই লেখাটা হচ্ছে আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই লেখাটাই বারবার ইউজ করতে হবে। সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মিনিং হলো এ সেট এবং, এই এবংটার ভিতরে আমি একটু মার্ক করলাম, এবং বি সেট উভয়ই আছে কে, আছে কারা। এ সেট এবং বি সেট দুটোতেই কারা আছে, ঠিক আছে, দুটোতেই কারা আছে এইটা বের করাটা হচ্ছে আমাদের। দেখেন দুটো সেটই আছে, অর্থাৎ এ সেটেও আছে এবং বি সেটেও আছে। এইটা হচ্ছে কি ইন্টারসেকশন, অর্থাৎ ইন্টারসেকশন শব্দটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে বাংলা শব্দ এবং, ঠিক আছে। আমরা যখন বাংলা ইন্টারপ্রেট করব তখন এবং শব্দটা যদি আমাদের সামনে চলে আসে যে এতে আছে এবং বিতে আছে, তাহলে এই এবং শব্দটা আমাদেরকে মিন করাবে কোনটা, এইটা আমাদেরকে মিন করাবে ইন্টারসেকশনটা। ক্লিয়ার সবাই? জি স্যার। আর ইউনিয়ন, এইটার মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে, মনে করেন আমি বললাম এ সেট সেম রাখলাম, হ্যাঁ 1 2 3 4 5, আর বি সেট 1 3 5 7 9। এই যে দুটো সেট আছে, আমি এখন বললাম কি এ ইউনিয়ন বিটা কত হবে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি, এ ইউনিয়ন বি তে আমরা যে কাজটা করি, আগে কাজটা দেখেন। কাজটা হচ্ছে আমরা কমন আনকমন সবগুলো এলিমেন্ট আনবো, বাট একবারের বেশি আনবো না। কি বললাম? এ ইউনিয়ন বি বের করতে বললে আমরা কমন আনকমন সবগুলো এলিমেন্টকে নিয়ে আসবো, বাট কি করব না, একবারের বেশি না। একবারের বেশি আনবো না। অর্থাৎ এক আছে কমন দুইবারই আমরা একবার আনবো, দুই একবার আছে একবার আনবো, তিন দুইবার আছে একবার আনবো, চার একবার আছে একবার আনবো, পাঁচ দুইবার আছে একবার আনবো, ছয় এখানে নাই, এরপরে আছে সাত, এরপরে আছে নয়। এই যে এই জায়গাটাতে আমরা যেটা পেলাম যে সেটটা, এই সেটটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, অর্থাৎ এ আর বি এর ইউনিয়ন একত্রিত করার ফলে আমরা যে সিঙ্গেল সেটটা পাবো সেটা। বাট এটার অর্থটা কি, অর্থ বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। এ ইউনিয়ন বি এর মানে হচ্ছে এ এবং বি এর যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের সবাই, মানে এই সেটের, আমি আবার আরেকটু অন্যভাবে লিখি তাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, এটা কেউ লিখেন না। এই ফাইলটা পাবেন আপনারা সবাই, হ্যাঁ আমি যেটার উপর লিখছি, তো লিখার দরকার নাই, জাস্ট বোঝেন আজকের ক্লাসটা। কোনো কিছু লিখতে হলে আমি বলে দিব যে এই জিনিসটা একটু লিখে রাখেন। দেখেন এইটার মানে হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে এটা এমন একটা সেট যেখানে সব এলিমেন্টই হয় এ সেটে থাকবে অথবা বি সেটে থাকবে, ঠিক আছে। দেখেন এ ইউনিয়ন বি তে আপনি যতগুলো এলিমেন্ট পেয়েছেন 1 2 3 4 5 7 9, এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি হয় এতে আছে নাইলে বিতে আছে না? জি স্যার। অর্থাৎ এই যে অথবা শব্দটা, এই অথবা শব্দটার দিকে একটু খেয়াল রাখবেন। যখনই আমাদের বাংলা ইন্টারপ্রিটেশনের সময় অথবা শব্দটা আসবে, এই অথবা শব্দটা থাকলেই আমরা বুঝে নিব যে ম্যাথটা আসলে একটা ইউনিয়ন প্রবলেম, এখানে আসলে ইউনিয়ন করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম কিনা সবাইকে বলেন? জি জি স্যার। স্যার। জি স্যার। রাইট? এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, আপনারা যদি একটু দেখেন ভালো মতো তাহলে দেখবেন কি এই এ ইউনিয়ন বি এর যে সেটটা, এই এ ইউনিয়ন বি সেটটা যখন আপনি করতেছেন তখন এখানে কোন কোন এলিমেন্ট আছে? এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 7 9। এবার আপনারা একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন এ ইউনিয়ন বি সমান সমান আমরা এ সেট প্লাস বি সেট মাইনাস এ ইন্টারসেকশন বি যদি আমরা বিয়োগ দেই, দেখেন তো আমাদেরকে এ ইউনিয়ন বি সেটটা তৈরি হচ্ছে না? দেখেন এ সেটে কারা কারা ছিল, 1 2 3 4 5, প্লাস এখানে কারা কারা ছিল 1 3 5 7 9, মাইনাস এ ইন্টারসেকশন বি তে কারা কারা ছিল 1 3 5। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, এই একটা 1 একটা 3 একটা 5, 1 3 5 এগুলোকে যদি আমরা কাটাকাটি করি
তাহলে আমার এখানে এলিমেন্ট কে কে থাকতেছে 1 2 3 4 5 7 9। দেখেন তো মিলে গেছে না এ ইউনিয়ন বির সাথে? জি দ্যাট মিনস আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে সেট এ ইউনিয়ন বি এটা হচ্ছে এ সেট এবং বি সেটের যে সমষ্টি সেটা থেকে কমন এলিমেন্ট গুলোকে বাদ দিলে যেটা থাকবে সেটা। এবং এই লাইনটা থেকে আমরা পরবর্তীতে নাম্বার অফ এলিমেন্টস এর একটা সূত্র তৈরি করব, সেটা আমরা তখন দেখবো। বাট এই পর্যন্ত আমরা যেটুকু ডিসকাস করলাম সেট রিলেটেড, এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। এভরিওয়ান ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার। ওকে, তাহলে এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে এ সেট, এইখানে আমাদের উপাদান ছিল কে কে 1 2 3 4 5। কিন্তু যদি আমরা এই সেটটাকেই এন এ লিখি, এটার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট। বোঝা গেল? তাহলে আপনারা এটা জিনিস একটু বলেন তো, যদি এ সেট সমান সমান 1 2 3 4 5 হয়, তাহলে নাম্বার অফ এ এটা সমান সমান কত হবে? 5 হবে না? জি একইভাবে বি সেট সমান সমান হচ্ছে কত? 1 3 5 7 9। তাহলে একইভাবে এন বি সমান সমান হবে 5। জি এবং আমরা উপরে দেখছিলাম কি এ ইন্টারসেকশন বি এটা সমান সমান আমরা পেয়েছিলাম কত? 1 3 5। দ্যাট মিনস এন এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কত? 3। জি এবং স্যার। এন এ ইন্টারসেকশন বি মানে ইউনিয়ন বি এটা ছিল 1 2 3 4 5 7 9। অর্থাৎ এন এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে কত? 7। 7। ঠিক আছে? জি এবার আপনারা একটু নিজেরাই খেয়াল করে দেখেন তো, এন এ ইউনিয়ন বি সমান সমান যদি 7 হয়, এটা সমান সমান আমরা এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি যদি লিখি, দেখেন তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা? এটা 7, এন এ হচ্ছে 5, এটা হচ্ছে 5 মাইনাস এন এ ইন্টারসেকশন বি হচ্ছে কত? 3। তাহলে দেখেন তো এদিকেও 7 এদিকেও 7, মিলে গেছে কিনা বলেন? জি স্যার। এই যে জিনিসটা আমরা এখন শিখলাম, এইটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস এর একটা কমন সূত্র, এন এ ইউনিয়ন বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। সবার মনে থাকবে তো বলেন? তাহলে স্যার এটার অর্থ তো এই দাঁড়ালো যে যখন ন্যাচারাল নাম্বার অফ এলিমেন্টস এ ইউনিয়ন বি চাপবে বা হ্যাঁ ইন্টারসেকশন, তো সেক্ষেত্রে এন এ এবং এন বির যে সমষ্টি ওর থেকে আপনার ইউনিয়নটা মাইনাস করলে, সরি, ইউনিয়নটা না, ইন্টারসেকশনটা মাইনাস করতে হবে। হ্যাঁ ইন্টারসেকশন মাইনাস করলে হচ্ছে। আবার উল্টাটাও হবে, আপনি যদি এই মাইনাসটাকে এদিকে নিয়ে আসেন আর এদিকে প্লাসটাকে যদি বিয়োগ করে এদিকে নিয়ে যান, সেটাও সত্যি হবে। অর্থাৎ ইন্টারসেকশন বের করতে চাইলে আপনি সেট দুইটার সমষ্টি থেকে ইউনিয়নকে বিয়োগ করবেন, ইউনিয়ন বের করতে চাইলে সেট দুইটার সমষ্টি থেকে ইন্টারসেকশনকে বিয়োগ করবেন। Okay, মানে স্যার সূত্র ক্যালকুলেশন করলে যেটা চাবে সেটা বের করা যাবে আর কি এই সূত্র সেটা দিয়ে। বের করা যাবে। রাইট। Okay. সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার নং অফ এলিমেন্টস এইটা থেকে আর একটু বললে ভালো হতো এটা স্যার। দেখেন, হ্যাঁ স্যার। আপনার এ সেটের উপাদান 1 2 3 4 5, বাট উপাদান কয়টা এটা বলেন? 5টা। 5টা। তো এন এ হইতেছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কত। তাইলে যেহেতু এই সেটের উপাদান 5টা, তাইলে এন এ কত হবে? 5 হবে না? জি স্যার। একইভাবে এইটা তো 5টা উপাদান, তাইলে এন বিও হবে 5। হ্যাঁ এন এ মানে এ ইন্টারসেকশন বি ছিল 1 3 5, তাইলে এটার উপাদান কয়টা? একটা দুইটা তিনটা, তার মানে এন এ ইন্টারসেকশন বি হবে 3। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ অর্থাৎ আমরা সংখ্যা বের করতেছি এখন, যে উপাদান কয়টা, উপাদান কে কে সেটা না। তালিকা পদ্ধতিতে যখন আমরা সেট প্রকাশ করেছিলাম, তখন আমরা বের করেছিলাম যে এখন উপাদান কে কে। বাট এন সামনে এন বসানো মানেই হইতেছে কি, এখন আর আমি কে কে উপাদান জানি না, আমি শুধু জানতে চাই উপাদান কয়টা আছে ওখানে। বোঝা গেল? হ্যাঁ সবাই বুঝতে বুঝি। পারছেন তো? এখন দেখেন এইটাই আমরা মিলাই দেখলাম যে আমার ইউনিয়নের যে উপাদান 7, এইটা আমার মিলে যাবে যদি আমি সেট এর উপাদান সংখ্যা এবং সেট বি এর উপাদান সংখ্যার যোগফল থেকে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যাকে বিয়োগ করি। তো
তো এইটা একটা ফর্মুলা, এন এ ইউনিয়ন বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, বাট এবার আমরা হচ্ছে চ্যাপ্টারের মূল জায়গাটায় যাব। সেটের অঙ্ক মূলত আপনারা যে জায়গাগুলোতে ফেস করবেন সেটা এক নাম্বার হচ্ছে, এবার আমরা শুরু করতেছি টু সেট প্রবলেম। হ্যাঁ, টু সেট প্রবলেম, এবং আমরা এখানে এখন শিখবো ভেন ডায়াগ্রামের মানে কি সেটা। হ্যাঁ, বাট এতক্ষণ আমরা যা বলেছি ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট কিন্তু জরুরি। যদি আপনি বুঝতে চান, মুখস্থ করতে চাইলে কিছুই না, একটা কিছু মুখস্থ করা খুব সহজ কাজ, বাট বুঝে যদি করতে চান, এটা যদি আপনার ব্রেইনে দীর্ঘস্থায়ী করতে চান, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে? এবং আমি আপনাদের সবাইকে বলবো, যখন এই চ্যাপ্টারটা থিওরিগুলো রিভাইজ করবেন, ভিডিওটা সহ রিভাইজ করেন। ঠিক আছে? যদি কোনো একটা জায়গায় আপনাদের কোনো কিছু মনে হয় যে না এই জায়গাটা কেমন আমার মনে পড়তেছে না, ডোন্ট টেক এনি চান্স, ভিডিও আছে, ভিডিওটা দেখবেন, দেখে বুঝবেন, কিন্তু কোনোভাবে উল্টাপাল্টা কিছু ব্রেইনে ঢুকাবেন না। আপনি পারবেন এখানকার অঙ্ক খুব তাড়াতাড়ি, বাট যদি একটু ঘুরায় দেয়, যদি না বুঝেন পারবেন না। ঠিক আছে? দেখেন ভেন ডায়াগ্রাম টু সেট প্রবলেম মানে কি, এইটার একটা কমন এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরে নেন একটা প্রবলেম, হ্যাঁ, ডামি প্রবলেম। ইন আ ক্লাস there are 40 students. Out of them, 30 takes accounting and 24 students take finance. If 4 students didn't take any of them, any of the subjects, then how many of them took both accounting and finance? অঙ্কটা বোঝার জন্য প্রথমে খেয়াল করেন কি কি বলা আছে। বলা হচ্ছে দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আ ক্লাস। তার মানে এই ক্লাসের মধ্যে যদি আমরা কোনো গণনা করতে চাই, এই 40 জনের বাইরে কি আমার যাওয়ার কোনো সুযোগ আছে? জি না, যত 40 জনের রকমের মধ্যেই। ক্লাসিফিকেশন হবে, অ্যাকাউন্টিং নিছে না ফাইন্যান্স নিছে, মার্কেটিং নিছে না ম্যানেজমেন্ট নিছে, অ্যাকাউন্টিং আর মার্কেটিং দুইটাই নিছে কিনা, একটাও নেয় নাই কিনা, যা হিসাব হবে তারা সবাই কি এই 40 জনের মধ্যেই অবস্থান করবে না? জি, এই 40 জন অর্থাৎ যার বাইরে আমার ক্যালকুলেশনে যাওয়ার কোনো সুযোগ নাই, সেইটাকে আমরা বলি বাংলায় সার্বিক সেট, ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট। ঠিক আছে? যার বাইরে আমার যাওয়ার সুযোগ নাই, আমার ক্যালকুলেশনে এমন কোনো উপাদান নাই যে উপাদানটা এই সেটের বাইরে অবস্থিত। তার মানে আমার ক্যালকুলেশনে যত উপাদান আসতে পারে, তারা সবাই যে সেটের উপাদান, সেই সেটটাকে আমরা কি বলি? সার্বিক সেট। সার্বিক সার্বিক সেটকে সেট। প্রকাশ করা হয় ইউ দিয়ে, ইউনিভার্সালের ইউ দিয়ে। আর এই কারণেই এই সেটের উপাদান সংখ্যাকে প্রকাশ করা হয় এন ইউ দ্বারা। সবাই ক্লিয়ার? বলেন। স্যার, এই জিনিসটা ক্লিয়ার হলাম না, এন ইউটা কি বললেন? ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। ঠিক আছে? জি, আর ইউ সেটের উপাদান লিখতে গেলে কি করতে হবে? সেটের নামের আগে টেন লাগাইতে হবে না? একটু আগে দেখলাম। হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে সার্বিক সেটের উপাদান, সার্বিক সেটের উপাদান সংখ্যা। বোঝা গেল? জি স্যার। তাহলে দেখেন এইটা আমরা বুঝলাম কি সার্বিক সেট এন ইউ। এর ভিতরে একটা সেট আছে, সেটা কি? অ্যাকাউন্টিং। দেখেন কেন এটা টু সেট প্রবলেম, আমরা একটু আগে উপরে লিখেছিলাম টু সেট প্রবলেম। কেন এটা টু সেট প্রবলেম? কারণ এই যে এখানে দেখেন একটা সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং,
আরেকটা সাবজেক্ট হচ্ছে ফিনান্স। বলেন আমরা কি আর কোনো সাবজেক্ট দেখেছি এখানে অ্যাকাউন্টিং আর ফিনান্স ছাড়া? না স্যার। দেখি নাই। দ্যাট মিনস অ্যাকাউন্টিং একটা, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফিনান্স। যেহেতু এখানে দুইটা সাবজেক্টের ভিতরেই আমাদের ক্যালকুলেশন সীমাবদ্ধ থাকবে, এই কারণে এই ধরনের প্রবলেম গুলোকে আমরা কি বলি, টু সেট প্রবলেম। আপনারা যদি কখনো কোনো সেটের অঙ্ক দেখেন যে দুইটা ডিস্টিংক্ট সাবজেক্ট বা দুইটা আলাদা আলাদা ক্যাটাগরির ভিতরেই আমার আলোচনাটা সীমাবদ্ধ বা ক্যালকুলেশন সীমাবদ্ধ, আমরা ওই অঙ্কগুলোকে কি বলবো, টু সেট প্রবলেম। এবার আসেন খেয়াল করেন এখানে কি কি আছে। আমাকে জিজ্ঞাসা করেছে বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এই যে অ্যান্ড এবং দুইটাই নিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টিংও নিয়েছে ফাইন্যান্সও নিয়েছে, এই রকমের স্টুডেন্ট কতজন? তাইলে আমরা কি জানি, অ্যান্ড বা এবং আসলে এটার মানে কি, অ্যাকাউন্টিং ইন্টারসেকশন ফিনান্স না? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এই সেটটা অ্যাকাউন্টিং এবং ফিনান্স কয়জন নিয়েছে এইটা আমাকে বের করতে বলা হয়েছে। বাট আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 4 স্টুডেন্টস ডিডন্ট টেক এনি অফ দ্য সাবজেক্ট, অ্যাকাউন্টিং আর ফিনান্স কোনোটাই নেয় নাই তারা। তাহলে দেখেন এই চারজনের ব্যাপারটা কি, তারা অ্যাকাউন্টিং নিছে নাকি নেয় নাই? নেয় নেই, নেয় নাই। কোনোটাই নেয়নি। অ্যাকাউন্টিং নিলে হচ্ছে এ, তাহলে অ্যাকাউন্টিং না নেওয়া মানে কি, এ প্রাইম। অর্থাৎ এ মানে হচ্ছে যারা অ্যাকাউন্টিং নিয়েছে, তাহলে এ প্রাইম কোনটা, যারা অ্যাকাউন্টিং নেয় নাই। তার মানে এই চারজন হচ্ছে অ্যাকাউন্টিং নেয় নাই এবং ইন্টারসেকশন ফিনান্সও নেয় নাই। নেয়নি। এই সেটটার উপাদান দেওয়া আছে কয়টা, চারটা। ঠিক কিনা চারটা। বলেন? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলেন? স্যার, একটা কনফিউশন মানে কথা, সেটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ এর বলেন। উপর আমরা যে মানে চিহ্নটা দিলাম, এটাকে কি বলবো? প্রাইম, এ প্রাইম। আচ্ছা। ঠিক আছে। এবং জি। এই যে আলোচনাটা আমি এখন করছি আপু, এটা জি। আপনাদের ভালো লাগার জন্য বলছি। আপনারা এই জিনিস কিন্তু পড়ে এসেছেন জি আমাদের হ্যাঁ। মাধ্যমিক গণিতে। সেট স্যার যে হায়ার অধ্যায়টা ছিল, না না না, মাধ্যমিক গণিতেই ছিল, হায়ার ম্যাথে না। হায়ার ম্যাথেও ছিল, হায়ার মাধ্যমিক ম্যাথও গণিত আছে বইয়েও স্যার সেট কিছু। ছিল। ঠিক আছে। কাজেই মানে জি। আমরা তো আর এখানে জানি না, হায়ার ম্যাথটা তো শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য ছিল, বাট আপনারা সবাই যে ম্যাথটা পড়েছেন এসএসসি তে, ওখানে কিন্তু এই বিষয়গুলো ছিল, এ প্রাইম কোনটা, বি প্রাইম কোনটা, এগুলো সবই আছে। তো এই কারণে অপরিচিত কিছু কিন্তু আপনারা পড়ছেন না। হ্যাঁ, আপনারা জি যে স্যার। জিনিসটা পড়ছেন দিস ইজ ভেরি ভেরি কমন থিং। জাস্ট একটু রিকল করতে হবে আপনাদেরকে এখন, তাইলেই হবে, খুবই ইজি। বাট তাহলে দেখেন আমাদের এখানে কি কি জিনিস দেওয়া আছে। এই যে 30 এটা হচ্ছে কি, যারা অ্যাকাউন্টিং নিয়েছে অর্থাৎ এন এ। এই যে 24 এরা কোনটা, যারা ফাইন্যান্স নিয়েছে এন এফ। বের করতে হবে আমাকে এন এ ইন্টারসেকশন এফ, এবং আমাকে বিয়োগ করতে হবে কোনটা, মানে যা আর একটা জিনিস দেওয়া আছে যে অ্যাকাউন্টিং ও নেয় নাই ফাইন্যান্সও নেয় নাই, এরকম কতজন। আর এখান থেকে আমরা ভেন ডায়াগ্রাম অ্যাপ্রোচটা প্রথম দেখব। ঠিক আছে। ভেন ডায়াগ্রাম একটা রিপ্রেজেন্টেশন অফ সেট, যেটা বিভিন্ন রকম সেটকে বিভিন্ন রকমের শেপ দ্বারা প্রকাশ করে। কি বললাম, বিভিন্ন রকম সেটকে বিভিন্ন রকম শেপ দ্বারা প্রকাশ করে। কেমন, এই যে সার্বিক সেট, এই সার্বিক সেটটাকে ভেন ডায়াগ্রামে প্রকাশ করা হবে একটা আয়তক্ষেত্র দ্বারা। দেখেন এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে কি দিয়ে প্রকাশ করা হবে, আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হবে সার্বিক সেটকে। ঠিক আছে। তাহলে দেখেন এই সার্বিক সেটের উপাদান সংখ্যা কত ছিল, 40 ছিল না? তাহলে আমরা এন ইউ সমান সমান 40 বলতে পারি কিনা বলেন? জি স্যার। জি। এখন মনে রাখবেন যে সার্বিক সেট ছাড়া যে দুইটা আলাদা আলাদা সেট দেওয়া আছে, যেটার কারণে আমরা বললাম টু সেট, এই সেটগুলোকে প্রকাশ করা হবে বৃত্ত দ্বারা। তাহলে মনে করেন এই সার্বিক সেটের মধ্যেই এই বৃত্ত দুইটা অবস্থিত হবে। আমরা একটা বৃত্ত আঁকলাম, মনে করেন এইটা হচ্ছে কি অ্যাকাউন্টিং এর বৃত্ত। এটার কতজন আছে, অ্যাকাউন্টিং নিয়েছে 30 জন, তার মানে আমি বললাম কত, 30। এবং আরেকটা সেট দেওয়া আছে ফিনান্সের। এখন আপনারা একটা জিনিস একটু দেখেন, আমাকে বের করতে বলছে কি কয়জন স্টুডেন্ট এমন আছে যারা অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুটোই নিয়েছে। তার মানে আপনারা একটা জিনিস একটু নিজেরাই চিন্তা করে বলেন তো, এমন কিছু স্টুডেন্ট আছে না যারা অ্যাকাউন্টিং এর বৃত্তে অবস্থিত হবে, আবার ফিনান্সের বৃত্তে অবস্থিত হবে? জি হ্যাঁ। তার মানে অবশ্যই এটা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, একটা ওভারল্যাপিং বৃত্ত আঁকতে হবে। ঠিক কিনা? জি, যেটা দুজনের মধ্যে।
রাইট, অর্থাৎ এখানে কতজন আছে? 24 জন। তাহলে এবার আপনারাই আমাকে একটা জিনিস একটু বলেন, এই দুটো বৃত্ত যে জায়গাটাতে ইন্টারসেক্ট করেছে, এই জায়গাটুকু, এই জায়গাটুকু কি সেই জায়গা না যেখানে অ্যাকাউন্টিংও নিয়েছে এবং ফিনান্সও নিয়েছে এই স্টুডেন্টরা আছে? জি তার মানে এই পোর্শনটাকে আমরা বলছি কি, এন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, ঠিক কিনা? জি স্যার। আর একটু আপনারা দেখেন তো, রেক্ট্যাঙ্গেল এবং বৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের বাইরের যে অংশটা, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে বা বৃত্তের মধ্যে নাই, এই যে অংশটুকু, এই অংশটুকুর সিগনিফিকেন্স কি? একটু চিন্তা মানে করে স্যার বলেন এরা তো। কোনোটাতেই নেই আর কি। দেখেন, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে অবস্থিত কিন্তু বৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে নেই, এই অংশগুলো আসলে মিনিং কি? তারা অ্যাকাউন্টিং এর সেটেও নাই, ফিনান্সের সেটেও নাই, ঠিক কিনা? জি তাহলে এই অংশটাকেই কি আমরা বলতে পারি না এই অংশটাই হচ্ছে যারা এক অ্যাকাউন্টিংও এক নেয় নাই এবং ফিনান্সও নেয় নাই, ঠিক কিনা? জি সবাই কি ডায়াগ্রামটা বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। তাহলে এবার আসেন আমরা এই যে অঙ্কটা আছে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে সলভ করতে পারি সেটাও দেখব, ফর্মুলা দিয়েও কিভাবে সলভ করা যায় সেটাও দেখব। এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন আমি যদি ধরে নেই এই যে অংশটুকু আছে, আমি একটু কালার করি, হ্যাঁ, এই যে অংশটুকু আছে ব্ল্যাক কালারে আমরা যে ফোঁটা ফোঁটা দিলাম, এই অংশটুকুর নাম হচ্ছে এরিয়া 1। ওকে, জি আমরা ধরে নিলাম যে এন এ ইন্টারসেকশন এফ, আমাকে যদি এটাই বের করতে বলেছে, আমি ধরে নিলাম এটার ভ্যালু এক্স, তাহলে এইটার ভ্যালু হচ্ছে এক্স। এই পাশের এরিয়াটাকে আমি বললাম 2 নম্বর এরিয়া, আর বাইরের এরিয়াটাকে আমরা বললাম 3 নম্বর এরিয়া। বলেন বলা যাবে কিনা? যায়। এবার আপনারা নিজেরা একটু চিন্তা করে বলেন তো, 1 নম্বর এরিয়া এবং 2 নম্বর এরিয়া এবং মাঝখানে থাকা এক্স এবং 3 নম্বর এরিয়া, এই চারটা এরিয়াকে যোগ দিলে আমার পুরো আয়তক্ষেত্রটা তৈরি হবে না? জি ব্যাপারটা বুঝতে পারছেন? 1 নম্বর এরিয়া, এক্স, 2 নম্বর এরিয়া এবং 3 নম্বর এরিয়া, এই সবগুলোকে যোগ দিলে বলেন তো আমার পুরো রেক্টাঙ্গেলটা তৈরি হবে না? জি আর পুরো রেক্টাঙ্গেলটা মানে কি? এন ইউ, যেটার ভ্যালু দেওয়া আছে কত? 40, ঠিক কিনা? জি এবার আপনারা নিজেরা একটু জিনিস খেয়াল করেন, এই 1 নম্বর এরিয়াটার মানে কি? এই পুরো বৃত্তটার ভ্যালু কত ছিল বলেন তো? 30। 30। আর এই 30 থেকে এক্স অংশটুকু বিয়োগ করলে যেটুকু থাকে সেটাই কি 1 নম্বর এরিয়া না? হ্যাঁ জি স্যার। তাহলে 30 মাইনাস এক্স হচ্ছে 1। 2 নম্বরটাও কি একইভাবে আমি 24 মাইনাস এক্স বলতে পারি না? জি 3 নম্বর এরিয়াটা আমি জানি না কত, বাট এক্স তো একটা অলরেডি আছেই সূত্রের, মানে আমার হিসাবের এক্স, এটা আমি রাখলাম। আর 3 নম্বর এরিয়াটার ভ্যালু দেওয়া আছে কত? 4। এটা সমান সমান 40 বলা যায় কিনা বলেন? জি স্যার। আর এবার আপনারাই খেয়াল করে দেখেন, এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, 30 আর 24 54, 54 আর 4 58, তার মানে এখানে আসতেছে কত? 58 মাইনাস এক্স সমান সমান 40। সুতরাং এক্স সমান সমান কত? 18, ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে ভেন ডায়াগ্রাম দিয়ে কোন একটা অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে? এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটার যোগফল হচ্ছে সার্বিক সেটের সমান। এই জিনিস দেখায় আমরা কি করব? অঙ্কটা সলভ করব। সবার মনে থাকবে কিনা বলেন? জি বুঝতে স্যার। পারছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এবার আমরা সার্বিক সেটের মানে এই যে ভেন ডায়াগ্রামের থেকেই আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি কিনা দেখি, যে সূত্রটা আমরা মানে প্রিলিমিনারি অঙ্কের ক্ষেত্রে যাতে আমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারি এই জন্য আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি কিনা ভেন ডায়াগ্রাম থেকে। দেখেন, মনে করেন এইটা হচ্ছে
এইটা হচ্ছে এন ইউ সার্বিক সেট। একটা সেট আমি মনে করলাম, এটা আমি বললাম এন এ। আরেকটা সেট ওভারল্যাপিং সেট আমি মনে করলাম এটা হচ্ছে এন বি। তাহলে ডেফিনেটলি মাঝখানের যে ইন্টারসেক্টিং পোর্শনটা, এই পোর্শনটার মান হবে এন এ ইন্টারসেকশন বি, আর এই অংশটুকুর ভ্যালু হবে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সবাই একমত কিনা বলেন? Yes, sir. জি তাহলে এবার এইখানেও খেয়াল করেন, একই রকম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা হচ্ছে 1 নাম্বার এরিয়া, এইটা হচ্ছে 2 নম্বর এরিয়া, এইটা 3 নাম্বার এরিয়া, আর বাইরের অংশটুকু 4 নাম্বার এরিয়া বলা যায়। তার মানে আমরা আগের মতো করে লিখলে বলতে পারবো 1 নাম্বার এরিয়া প্লাস 2 নম্বর এরিয়া প্লাস 3 নাম্বার এরিয়া প্লাস 4 নাম্বার এরিয়া, এই চারটার যোগফল কত? এন ইউ। ঠিক কিনা? Yes, sir. এবার এই 1 নাম্বার এরিয়াটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি না এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি? Yes, sir. তাহলে লিখবো, দেখেন, এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। 2 নম্বর এরিয়াটার ভ্যালু কত? এন এ ইন্টারসেকশন বি। তার মানে শুধু এন এ ইন্টারসেকশন বিটাই আসবে 2 নম্বরের জায়গায়। 3 নম্বর জায়গাটা কত হবে? এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তার মানে এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। আর 4 নম্বর জায়গাটা হবে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। বলেন তো এটা সমান সমান এন ইউ লেখা যাবে না? Yes, sir. এবং এখানে খেয়াল করেন, এই মাইনাস আর এই প্লাস দুইটা কাটাকাটি করে ফেললে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। এই যে সূত্রটা আছে, এই সূত্রটাও আপনাদেরকে একটু মনে রাখতে হবে, এটাও একটা ফর্মুলা। সবাই ক্লিয়ার? Yes, sir. এবার আগের অঙ্কটাই যদি আমরা ফর্মুলা দিয়ে করতাম তাইলে দেখতাম আমরা কত দ্রুত করে ফেলতেছি। দেখেন, আগের ম্যাথে আমার এন ইউর ভ্যালু দেওয়া ছিল 40, তার মানে 40 সমান সমান অ্যাকাউন্টিং এর ভ্যালু দেওয়া ছিল 30, তার মানে 30 প্লাস ফাইন্যান্সের ভ্যালু দেওয়া ছিল 24, তার মানে 24 মাইনাস এন অ্যাকাউন্টিং ইন্টারসেকশন ফাইন্যান্স, এটাই আমাকে বের করতে বলছিল। অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স দুইটাই নিয়েছে কারা? তারা। প্লাস এন এ প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম, মানে কোনো সাবজেক্টই নেয়নি কারা, এইটা দেওয়া আছে 4 জন, দ্যাট মিনস প্লাস 4। খেয়াল করবেন, দেখেন, 30 আর 24 54 আর 58, তার মানে 40 সমান সমান 58 মাইনাস এন এ ইন্টারসেকশন এফ। সুতরাং এন এ ইন্টারসেকশন এফ সমান সমান হচ্ছে 18। জাস্ট 2 লাইনে আমার অঙ্কটা হয়ে যেত যদি আমি ফর্মুলাটা ইউজ করতাম। এন্ড দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর হিয়ার। ফর্মুলা আমরা কেন শিখবো? কারণ ফর্মুলা দিয়ে অঙ্ক করা যায় তাড়াতাড়ি। ভেন ডায়াগ্রাম আমরা কেন শিখবো? কারণ ভেন ডায়াগ্রামে আমাদের কোনো কিছু মনে রাখার প্রয়োজন হবে না। ফর্মুলার ক্ষেত্রে আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ভেন ডায়াগ্রামে আমার আসলে মনে রাখার কিছু নেই, আমি চিত্রটা ড্র করে ক্যালকুলেশন চিত্রের ভিতরেই করে ক্যান্সার বের করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। Yes, ঠিক আছে, তাহলে একইভাবে আমি 3 সেটের যে ফর্মুলাটা আছে, ফর্মুলা ফর 3 সেট, এখানে তো আমি 2 সেটের জন্য করলাম। ফর্মুলা ফর 3 সেট, এইটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। এটার জন্য আমি আর আপনাদেরকে ভেন ডায়াগ্রামটা দেখাবো না, কারণ ভেন ডায়াগ্রামটা বেশ জটিল হবে। আমি সূত্রটা লিখে দিচ্ছি, সূত্রটা আপনারা একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন, কারণ 3 সেটের অঙ্ক যদি সূত্র না জানেন প্রিলিতে অনেক কষ্ট হবে ভেন ডায়াগ্রাম দিয়ে করতে। তো সূত্রটা হচ্ছে এন ইউ সমান সমান এন এ এন বি এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন সি ইন্টারসেকশন এ প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। ঠিক আছে, এটা মনে রাখবেন কিভাবে? দেখেন, এটা মনে রাখার সূত্রটাও খুব ইজি। আচ্ছা বলেন, এই এন এর ভিতরে এখানে কয়টা সেট আছে? একটা নাকি?
একটা সেট, এখানে একটা সেট, এখানে একটা সেট, ঠিক না? জি এ বি সি। আবার দেখেন এখানে কয়টা সেট, একটা দুইটা তিনটা, এখানে কয়টা সেট, একটা দুইটা তিনটা, ঠিক তো? দেখেন যেখানে যেখানে সেটের সংখ্যা বিজোড় তার আগে আছে যোগ সাইন, আর যেখানে যেখানে সেটের সংখ্যা জোড় তার আগে আছে কি সাইন? বিয়োগ সাইন। ঠিক আছে, এইটা মনে রাখবেন যে তিনটা এবং একটা সেট আলাদা যে রাশিগুলো সেগুলোর আগে ভ্যালু আসবে জোড়, যোগ, আর দুইটা করে সেট আছে যে জায়গায় সেখানে আমার এর আগে আমার সাইন আসবে বিয়োগ। মনে থাকবে? জি স্যার। আমরা করব এইগুলার যে ম্যাথ আমরা সেগুলো করব, বাট অবশ্যই ম্যাথ করার আগে আপনাদের সূত্রগুলা কিন্তু ভাই একটু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এবার একটা আছে সেটা হচ্ছে পাওয়ার সেট। এই কনসেপ্টটা খুব একটা পরীক্ষায় দেখা যায় না, বাট স্টিল আসতে পারে যেহেতু। পাওয়ার সেট এইটার মানে কি? এটার মানে হচ্ছে একটা সেট থেকে আপনি টোটাল কয়টা সেট তৈরি করতে পারবেন। একটি সেট থেকে কয়টি সেট তৈরি করা যায়। যেমন আমি যদি লিখি, মনে করেন একটা সেট আমি বললাম এ সমান সমান 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 এটা হচ্ছে একটা সেট। এই সেটটা থেকে আপনি টোটাল কয়টা সেট তৈরি করতে পারবেন? পাওয়ার সেট হচ্ছে এই প্রত্যেকটা উপাদান একা এবং একাধিক উপাদান মিলে যতগুলো সেট তৈরি করে যায় তারা সবাই। তাহলে দেখেন পাওয়ার সেট অফ এ এটা কি কি হবে? একটা হচ্ছে 1 একা একটা সেট, 2 3 4, 1 2 1 3 1 4, 2 3 2 4, 3 4, 1 2 3, 1 3 4, 2 3 4, ঠিক আছে? 2 3 4, আর কত আছে? 1 2 3 4। এই যেটা আসলো, আমি যদি এখান থেকে সবগুলো সেট নেই, আমি তো চাইলে একটা ফাঁকা সেটও নিতে পারি। এখান থেকে নিলাম এবং এদের সবাইকে যদি এখন আমি কি করি, একটা আরেকটা সেটের ভিতরে ঢুকাই, তাহলে দেখেন আমি এখানে টোটাল কয়টা সেট পেয়েছি এটার ভিতর? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12টা 13 14 15, ঠিক আছে? আরেকটা সেট কি তৈরি করা যায় কিনা একটু দেখেন তো। স্যার 1 3 4ও তো হয়। 1 3 4 লিখছি না? 1 3 4 লিখছি, হ্যাঁ লিখছি লিখছি। 2 3 4, না স্যার ঠিকই আছে। স্যারকে বাদ দিয়ে তো তিনটা উপাদান নিয়ে করা যায়। সরি, স্যার 1 2 3 ওটাও লেখা হয়েছিল। 1 2 3 লিখছি না? লিখছি তো। জি, আর আর নাই এক স্যার। দুই চার বাস মনে হয়। টোটাল কয়টা উপাদান পাইলাম তাইলে এখানে আমরা? স্যার 1 2 4। 1 2 4 স্যার বাস মনে হয়। 1 2 4 কি লিখি নাই? ও, এইটাই মিস গেছে, আমি সেটাই ভাবছি যে একটা এক উপাদান তো মিস গেছে। 1 2 4, রাইট। তাহলে টোটাল কয়টা গেল? 16টা আসছে না? দেখেন তো উপাদান। জি জি স্যার। অলওয়েজ মনে রাখবেন যে পাওয়ার সেট মানে হইতেছে কোনো একটা সেটের প্রতিটা উপাদানকে একবার বা একাধিক উপাদানকে একসাথে নিয়ে টোটাল যতগুলো সেট তৈরি করা যায় 1 2 3 4 থেকে আপনি টোটাল এই কয়টা সেটই বানাইতে পারবেন, এর বাইরে আর কোনো সেট আপনি বানাতে পারবেন না। এইগুলাকে বলা হয় পাওয়ার সেট। এবং এটা মনে রাখবেন, যদি এই সূত্রটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যদি কোন সেটের
উপাদান সংখ্যা n হয় তাহলে ওই সেটের অন্য অফিসে চাকরি করলে তাই পাওয়ার সেটের উপাদান যে যেরকম চার্জ দিবেন যা দেখবেন মাত্র 2% হবে 2n এর সমান। ভাই যারা কথা বলছেন একটু মাইকটা চেক করে কথা বলেন। আপনারা কথা বলতেই পারেন বাট অবশ্যই মাইকটা মিউট করবেন। হ্যাঁ, দেখেন যেটা বলছি সেটা হচ্ছে যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে ওই সেটের পাওয়ার সেটের উপাদান হবে 2n এর সমান। দেখেন এই সেটের উপাদান সংখ্যা কত ছিল? 4 ছিল না? 1 2 3 4। তাহলে দেখেন এই পাওয়ার সেট অফ এ এটার উপাদান কয়টা আসছে? 16টা, অর্থাৎ 2 আসছে কিনা বলো। জি স্যার। অর্থাৎ এইটা হচ্ছে একটা ফর্মুলা, এটা আপনাদের একটু মনে রাখতে হইতে পারে, তার কারণ মাঝে মধ্যে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। ধরেন একটা সেট দিয়ে আপনাকে বললো কি এটার শক্তি সেটের উপাদান কত হবে, পাওয়ার সেটের বাংলা হচ্ছে শক্তি সেট, শক্তি সেটের উপাদান কয়টা হবে। ইন দ্যাট কেস আমরা কি করব, আমরা তখন খুঁজে বের করবো, আচ্ছা ঠিক আছে তাহলে আমার শক্তি সেটের উপাদান আসবে যে কয়টা উপাদান এখানে আছে, 4টা থাকলে 2 5টা থাকলে 2 5, 6টা থাকলে 2 6, এরকম আসবে। সবাই ক্লিয়ার কিনা বলেন। Clear, sir. মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের সেটের আলোচনা, যেটুকু না জানলেই না, সেট সম্পর্কে আপনাকে এইটুকু জানতে হবে। এই পুরো সেট পার্টটুকুতে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা বল। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা কি মানে পারমুটেশন কম্বিনেশনে যেতে পারি? Okay, sir. ওকে, ফাইন। তাহলে আসেন আমরা পারমুটেশন কম্বিনেশনের কনসেপচুয়াল ডিসকাশনটা শুরু করব। সো এবার একটা জিনিস একটু দেখেন, পারমুটেশন আর কম্বিনেশনের বাংলাগুলো কি কি? পারমুটেশনকে বাংলায় বলা হয় বিন্যাস। বিন্যাস মানে কি? কোনো কিছুকে সাজানো, তাই না? ঠিক কিনা? কোনো কিছুকে বিন্যস্ত করা, বিন্যস্ত করা মানে কি? সাজায় লেখা না, সাজায় বসানো বা সাজায় ঠিক করা। এই সাজানোর যে বিষয়টা পারমুটেশনের অঙ্কতে মূলত আমরা কি বের করি? পারমুটেশনের অঙ্কতে আমরা বের করি কোনো কিছুকে, কোনো নির্দিষ্ট সংখ্যক বস্তুকে মোট কত উপায়ে সাজানো যাবে। ঠিক আছে, পারমুটেশনের অঙ্কতে আমরা মূলত এই অ্যান্সারটা খুঁজে বের করব যে কোনো কিছুকে, কোনো কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বস্তুকে, নির্দিষ্ট সংখ্যক বস্তুকে বা ব্যক্তিকে কত উপায়ে সাজানো যাবে, অ্যারেঞ্জ করা যাবে কত উপায়ে। সাজানো মানে কি? অ্যারেঞ্জমেন্ট। সবাই বুঝতে পারছেন কিনা বলেন। ক্লিয়ার তো? ভাই যদি ক্লিয়ার না হন না বলেন, বা হ্যাঁ বলেন, কিছু একটা বলেন, চুপ করে থাকেন না। জি স্যার, বুঝছি। ঠিক আছে, আচ্ছা কম্বিনেশনটা তাহলে কি? কম্বিনেশনের বাংলা হচ্ছে সমাবেশ।
আর সমাবেশের আরেকটা ইংরেজি কি? গ্যাদারিং, তাই না? জি। অর্থাৎ সমাবেশ থেকে আমরা মূলত যে জিনিসটা বের করব সেটা হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি মিলে কত উপায়ে দল গঠন করা যায়। ইন জেনারেল এই প্রশ্নের উত্তরটাই আমরা এখানে খুঁজে বের করি। ঠিক আছে, দল গঠন, কমিটি, টিম, এই জিনিসগুলো তৈরির ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সমাবেশ। কিন্তু আপনাদের জন্য সবচাইতে ডিস্টার্বিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের অঙ্ক দেখতে একই রকম লাগে। কি বললাম? বিন্যাস আর সমাবেশের অঙ্ক দেখতে একই রকম লাগে। দ্যাট মিনস আপনি যখন পরীক্ষাতে বিন্যাস বা সমাবেশ থেকে কোনো ম্যাথ পাবেন, আপনার জন্য প্রথম চ্যালেঞ্জ আসলে ক্যালকুলেশন করা না। আপনার জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা আইডেন্টিফাই করা, এই অঙ্কটাতে কি আমাকে বিন্যাস করতে হবে নাকি সমাবেশ করতে হবে। কথা কি বুঝতে পারছেন ভাই আমার? আপনাদের জন্য বিন্যাস সমাবেশে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে টু আইডেন্টিফাই ওয়েদার দিস ইজ আ প্রবলেম অফ পারমুটেশন অর কম্বিনেশন। ঝামেলাটা ক্লিয়ার? তাহলে এবার আসেন, আপনাদের জন্য আমার প্রথম স্টাডিটাই হচ্ছে এটা, হাউ টু আইডেন্টিফাই এ প্রবলেম ওয়েদার ইট ইজ ফ্রম পারমুটেশন অর কম্বিনেশন। অঙ্কটা কি পারমুটেশন থেকে এসেছে নাকি কম্বিনেশন থেকে এসেছে, এটা আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, তো আসেন প্রথমে আমরা এই জিনিসটা বোঝার জন্য দুইটা আলাদা আলাদা সিচুয়েশন দেখব। দুইটা আলাদা আলাদা সিচুয়েশন দেখেন। বিন্যাস ও সমাবেশের অঙ্কের থিওরি পার্ট খুব বেশি বড় না। ঠিক আছে, থিওরি পার্ট খুব বেশি বড় না, এবং ক্লিয়ারলি আজকে আমরা বিন্যাস সমাবেশ পর্যন্তই থাকবো। আজকে আমরা মানে প্রবাবিলিটিতে ঢুকবো না। আর প্রবাবিলিটি থিওরি পার্ট আছে অনেক বড়। আমরা প্রবাবিলিটি থিওরি পার্টটা সেদিন পড়বো যেদিন ওই এক একটা থিওরি অনুযায়ী এক একটা ম্যাথ করবো, তাহলে ওটা আপনাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। বাট বিন্যাস ও সমাবেশ আমরা সেটও খুব ডিটেইলে দেখছি। বিন্যাস ও সমাবেশের এই বেসিক কনসেপশনের জায়গাগুলো, একটু কনফ্লিক্টিং জায়গাগুলো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে চেষ্টা করবো আজকে, যাতে আগামী দিন যখন আমরা ম্যাথ করব তখন যাতে আমাদের ধরতে কোনো অসুবিধা না হয় যে এই ম্যাথটা কোত্থেকে আসলো আর কোত্থেকে আসলো না। তাহলে দেখেন দুইটা সিচুয়েশন আমরা খুব ডিস্টিংক্টলি দুইটা সিচুয়েশন দেখবো। একটা সিচুয়েশন হচ্ছে, মনে করেন আপনার কাছে তিনটা, মানে আপনার কাছে পাঁচটা ফুলের দানি আছে। ঠিক আছে, 5 ফ্লাওয়ার ভেসেলস, পাঁচটা 5 রঙের। কি কি? একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট, রেড, ব্লু, গ্রিন। আপনার কাছে পাঁচটা ফ্লাওয়ার ভেসেল আছে, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, একটা রেড, একটা ব্লু আর একটা গ্রিন। আপনার কাছে একটা টেবিল আছে। এবং এই টেবিলে টোটাল 3টা স্লট আছে। এইটা একটা স্লট, স্লট নাম্বার 1। এটা একটা স্লট, স্লট নাম্বার 2। এটা একটা স্লট, স্লট নাম্বার 3। অর্থাৎ এই পাঁচটা রঙের যে পাঁচটা ফুলদানি আপনার কাছে আছে, আপনি এই পাঁচটা ফুলদানি থেকে টেবিলের উপরে কয়টা ফুলদানি রাখতে পারবেন? 3টা। 3টা। এখন মনে করেন আপনি পাঁচটা ফুলের দানি থেকে 3টা ফুলের দানি চুজ করলেন। কোন 3টা? একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে রেড। এখন এই যে 3টা আপনি চুজ করলেন, ব্ল্যাক, হোয়াইট, রেড, আপনি প্রথমে রাখলেন ব্ল্যাক কে, এরপরে রাখলেন হোয়াইট কে, এরপরে রাখলেন রেড কে। দেখেন তো আপনার টেবিলটা দেখতে কেমন দেখাচ্ছে? আগে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে রেড, রাইট? হুম। কিন্তু মনে করেন যে আপনি এই ব্ল্যাক, হোয়াইট এন্ড রেডটাই চুজ করেছেন, ব্ল্যাক, হোয়াইট আর রেডটাই আপনি চুজ করেছেন, কিন্তু এবার আপনি যেটা করেছেন তাদের পজিশনটাকে ঘুরায় ফেলছেন। 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন। আপনি 1 নাম্বার পজিশনে রেখেছেন হোয়াইট, 2 নাম্বার পজিশনে আপনি রেখেছেন রেড, 3 নাম্বার পজিশনে আপনি রেখেছেন ব্ল্যাক। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, উপরের নিচে একই টেবিল, একই স্লট, বাট 1 নাম্বার স্লটে ব্ল্যাকের জায়গায় আছে হোয়াইট, 2 নাম্বার স্লটে হোয়াইটের জায়গায় আছে রেড, এবং 3 নাম্বার স্লটে রেডের জায়গায় আছে ব্ল্যাক। উপরে যে 3টা কালারের ফ্লাওয়ার ভেসেল আপনি রেখেছেন, নিচেও আপনি সেই 3টা কালারের ফ্লাওয়ার ভেসেলই রেখেছেন, বাট
টেবিল দুটো দেখতে কি একই রকম লাগবে নাকি ভিন্ন রকম লাগবে? ভিন্ন। ভিন্ন লাগবে। তার মানে হচ্ছে কিছু সংখ্যক এলিমেন্ট থেকে নির্দিষ্ট সেম এলিমেন্ট গুলোই আপনি চুজ করেছেন, তা সত্ত্বেও এলিমেন্ট গুলোর চয়েসের অর্ডার আলাদা হওয়ার কারণে অ্যারেঞ্জমেন্ট আলাদা হয়েছে কিনা। জি। জি স্যার। দ্যাট মিনস এই যে আলাদা পজিশনের কারণে, সেম এলিমেন্ট আলাদা পজিশনে বসানোর কারণে আপনার অ্যান্সারে পরিবর্তন আসলো, এইটা যদি হয় তাহলে আমরা কি করব? আমরা করব পারমুটেশন। কি বললাম? সেম এলিমেন্ট ভিন্ন সিকোয়েন্সে সিলেক্ট করার কারণে যদি আমার অ্যান্সারে পরিবর্তন আসে, তাহলে আমাকে কি করতে হবে? পারমুটেশন বা পারমুটেশন বিন্যাস করতে হবে। ক্লিয়ার? মানে স্যার এটা যখন সেম জিনিস হবে এবং হ্যাঁ ভিন্নভাবে সাজানো যাবে তখনই আসবে হ্যাঁ, পারমুটেশন। পারমুটেশন, রাইট। তার মানে 5টা ফ্লাওয়ার ভেসেল থেকে 3টা ফ্লাওয়ার ভেসেল নিয়ে টেবিলটা কত উপায়ে সাজানো যাবে, এই প্রশ্নের উত্তরে আমি কি পারমুটেশন করব নাকি কম্বিনেশন করব বলেন? স্যার পারমুটেশন। 5টি ফ্লাওয়ার ভেসেল থেকে 3টি ফ্লাওয়ার ভেসেল নিয়ে কত উপায়ে একটি টেবিল সাজানো যাবে, এই প্রশ্নের উত্তর যখনই আমরা বের করব আমরা কি চিন্তা করলাম? হ্যাঁ, আমি যদি সেম 3টা ফ্লাওয়ার ভেসেল ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে বসাই আমার অ্যান্সারে কি পরিবর্তন আসবে? উত্তর হচ্ছে ইয়েস আসবে। তার মানে আমি কি করব? আমি পারমুটেশন করব। সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। এবং এইখানে কিছু শর্টকাট আছে। শর্টকাট গুলো কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আপনারা কখনো অঙ্কের প্রশ্নের ভিতর ইংরেজিতে যদি প্রশ্ন আসে, অ্যারেঞ্জমেন্ট শব্দটা যদি দেখতে পান, যদি আপনারা নাম্বার দেখতে চান, মানে মনে করেন একটা সংখ্যা তৈরির কথা বলা হয়েছে, সংখ্যা তৈরির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পারমুটেশন করি। তারপরে ওয়ার্ড, ঠিক আছে, এই টাইপের শব্দগুলো যদি আপনারা পান ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে আপনারা কি করবেন? পারমুটেশন করবেন। ঠিক আছে, তাহলে এবার আসি, পারমুটেশনের ব্যাখ্যাটা তো বুঝতে পারছেন যে সেম এলিমেন্ট ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে নেওয়ার কারণে যদি আমার অ্যান্সারে পরিবর্তন আসে, তাহলে সেই অঙ্কের উত্তর বের করার জন্য আমাকে কি করতে হবে? পারমুটেশন করতে হবে। এবার উল্টা চিত্রটা দেখি একটু কিরকম। উল্টা চিত্রটা হচ্ছে, মনে করেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, এই টিমে টোটাল মনে করেন 11 জন প্লেয়ার আছে। এখন মনে করেন বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে কিছু বেয়াদব প্লেয়ার আছে, এদের জন্য ডিসিপ্লিনারি মেনটেন করা দরকার। ডিসিপ্লিন, ইয়াং প্লেয়ারদের ডিসিপ্লিন মেনটেন করার জন্য বিসিবি চিন্তা করলো যে তারা বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে একটা কমিটি তৈরি করবে। এই কমিটিটা কি হবে? ডিসিপ্লিনারি কমিটি। এই ডিসিপ্লিনারি কমিটিতে মনে করেন মেম্বার থাকবে 3 জন। প্রশ্ন হচ্ছে এই 11 জন থেকে 3 জনের ডিসিপ্লিনারি কমিটি কত উপায়ে তৈরি করা যেতে পারে? এবার আপনারা একটা রিয়েল সিচুয়েশন চিন্তা করেন। মনে করলাম যে এই ডিসিপ্লিনারি কমিটিতে আমাদের মেম্বার আছে কে কে? মনে করেন আছে মুশফিক, আছে মনে করেন বাংলাদেশ টিমের প্লেয়ারদের নামও তো আমার মনে নাই। আচ্ছা, মনে করেন লিটন, আর আছে মনে করেন মুস্তাফিজ। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি কমিটিতে প্রথমে নিছেন মুশফিককে, 2 নম্বরে নিছেন লিটনকে, 3 নম্বরে নিছেন মুস্তাফিজকে। এটা একটা কমিটি হয়েছে। আর আরেকটা হচ্ছে, প্রথমে আপনি নিছেন লিটনকে, এরপর আপনি নিছেন মুস্তাফিজকে, এরপর আপনি নিছেন মুশফিককে। আচ্ছা, একটু চিন্তা করে বলেন তো, 3 জন সেম ব্যক্তিকে আলাদা আলাদা সিকোয়েন্সে নিলেও তাতে কি কমিটির কোনো পরিবর্তন হবে? না। জি না। তার মানে দেখেন, আমি একই এলিমেন্ট ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে নিলেও আমার আউটকামে কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ
সেম এলিমেন্ট ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে নিলেও তাতে আউটকামের কোনো পরিবর্তন হয় না। একটু চিন্তা করে দেখেন, একটু আগের কেসে সিরিয়াল গুলা চেঞ্জের কারণে আমার অ্যান্সারে পরিবর্তন আসছিল, বাট এইখানে আমার মেম্বারদের সিকোয়েন্স চেঞ্জের কারণে কি আমার অ্যান্সারে কোনো পরিবর্তন আসবে? আসবে না। না। যদি না আসে, এইটা আমরা কিভাবে সলভ করব? কম্বিনেশনের মাধ্যমে সলভ করব। অর্থাৎ যদি আপনার সামনে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ ক্রিকেট টিমের 11 জন সদস্যদের মধ্য থেকে 3 জন সদস্য বিশিষ্ট একটি ডিসিপ্লিনারি কমিটি কত উপায়ে তৈরি করা যেতে পারে, সেই প্রশ্নের উত্তর কিভাবে বের করতে হবে? কম্বিনেশনের মাধ্যমে। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার তাহলে জি কম্বিনেশন স্যার। আপনি যেভাবে বললেন ওভাবে তো বোঝা বোঝা যাবে। আর স্যার হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কম্বিনেশন কিনা? স্যার, এখানে এমন একটা কথা আর কি আমি ক্লিয়ার হয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যখন পারমুটেশন হবে তখন একই জিনিস ভিন্ন ভিন্ন ভাবে সাজালেও আপনার ভিন্ন রকম লাগবে, মানে ফলাফলটা আমার অন্য আসবে। রাইট, আর অন্য যদি আসবে। কম্বিনেশন হয় সেক্ষেত্রে একই এলিমেন্ট থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে সাজালে উত্তরটা ভিন্ন আসবে, মানে কোনো পরিবর্তন হবে না। আসবে না। তো সেক্ষেত্রে রাইট, কম্বিনেশন। রাইট, কম্বিনেশন। এবং কম্বিনেশনের অঙ্কের ক্ষেত্রে আপনারা কিছু কি ওয়ার্ডের দিকে খেয়াল রাখবেন, যেমন টিম, কমিটি, ঠিক আছে? এই টাইপের শব্দ যদি কখনো আপনারা প্রশ্নে দেখেন, আপনারা প্রায় নিশ্চিত থাকতে পারেন যে এই অঙ্কগুলো কম্বিনেশন টাইপের দিয়ে করতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? যদি না থাকে তাহলে এবার আসি, আমরা তো এতক্ষণ বুঝলাম যে কম্বিনেশন করব না পারমুটেশন করব, এইটা আমরা কিভাবে সিলেক্ট করব। বাট এখন আসতেছি যে কিভাবে ক্যালকুলেশন করব। মনে করেন আমি বুঝলাম যে এটা পারমুটেশন করতে হবে, তাহলে আমরা কিভাবে কাজটা করব? তাহলে দেখেন সূত্রটা কি, আমি সূত্রটা লিখে দিচ্ছি। এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন করা যাবে এন পি আর উপায়ে। ঠিক আছে? এই এন পি আর সমান সমান কত? এন পি আর সমান সমান উপরে আসবে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে আসবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার প্রশ্ন হচ্ছে ফ্যাক্টোরিয়ালের অর্থ কি? ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের অর্থ কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো একটি স্যার সংখ্যার এনপিআর এটা কি সূত্র? এনপিআর মানে হচ্ছে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন করার উপায়, পারমুটেশনের অদ্যাক্ষর পি। আর এই এনপিআর এর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই ফ্যাক্টোরিয়ালের অর্থটাই বুঝতেছি। এই বিস্ময়বোধক চিহ্নটার মিনিংটা আসলে কি? কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা হতে হতে 1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যা না, সরি এটা একটু ভুল বলছি, স্বাভাবিক সংখ্যার, সকল স্বাভাবিক সংখ্যার গুণফল মানে হচ্ছে প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমি যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল, একটু আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই, কি অবস্থা?
কে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক ডিভিশন 2 তে দেখে, আমি এখন ডিভিশন 1 এ। ডাচ বাংলা ব্যাংক দেখে হচ্ছে ডিভিশন 2 এর জয়েন্ট ডিরেক্টর উম্মে রেহনুমা জামান ম্যাডাম। আর ডাচ বাংলা ব্যাংক ডেস্ক লেভেলে দেখে আমাদের ব্যাচমেট আরিফ রাব্বানি। হুম হুম হুম। ওকে ওকে, ঠিক আছে। 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা রয়েছে এদের সবার গুণফল। বুঝতে পারছেন? 10 ফ্যাক্টোরিয়াল। একইভাবে মনে করেন যদি আমি বলি 100 ফ্যাক্টোরিয়াল মানে কি? 100 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 100, 99, 98 এরকম করতে করতে 3, 2, 1 যত সংখ্যা মাঝখানে স্বাভাবিক সংখ্যা আছে এরা সবাই। আমি কি বুঝাইতে পারলাম? জি জি স্যার। স্যার। ঠিক আছে। এখন মনে করেন আপনাকে আমি বললাম, আচ্ছা এই যে উপরের যে ম্যাথটা ছিল যে পাঁচটা কালার্ড ফ্লাওয়ার ভেসেল থেকে তিনটি ফ্লাওয়ার ভেসেল নিয়ে একটি টেবিল কত উপায়ে সাজানো যাবে? তাহলে উত্তরটা কি হবে? 5টা থেকে 3টা নেওয়া হয়েছে, তার মানে n এর মান 5, উপরে p 3, 5 আর 5p3 3 সমান সমান কত? 5 ফ্যাক্টোরিয়াল 5 বাই ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 3 ঠিক কিনা? ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল তার বাই মানে 2 এটা কত ফ্যাক্টোরিয়াল। আসবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে লিখতে পারি 2 ইন্টু 1। তাহলে 2 1 2 1 কাটা, 4 5 20, 3 20 60, অর্থাৎ টোটাল 60 উপায়ে আপনি কি করতে পারবেন? 5টা কালার ফ্লাওয়ার ভেসেল থেকে 3টা কালার ফ্লাওয়ার ভেসেল নিয়ে আপনি একটা টেবিল সাজাতে পারবেন। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। স্যার এখানে একটা, যখন বড় বড় সংখ্যা হবে তখন এতগুলো কিভাবে হ্যাঁ, গুণন করবো? কোনো অসুবিধা নাই। মনে করেন আমি লিখতেছি এরকম যে 20p2, রাইট? জি 20p2, এইটাকে আমরা তাহলে কি লিখবো? 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? জি। তাহলে উপরে কত আসবে? 20 ফ্যাক্টোরিয়াল, 20 নিচে কত আসবে? 18 18 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। এবার আপনারা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, 20 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো কত? 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ডট 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 3 1 পর্যন্ত। 2 1। আর নিচে 18 ফ্যাক্টোরিয়াল মনে করেন আমি কিছু টাচ করলাম না, এভাবে রেখে দিলাম। এবার আপনারা একটা জিনিস আমাকে একটু দেখে বলেন তো, এই 18 থেকে বাকি যে অংশটুকু, এই অংশটাকে কি আবার আমরা চাইলে 18 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? জি পারি। জি স্যার। তার মানে এইটাকে আমরা লিখতে পারবো 20 ইন্টু 19 ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমার 18 ফ্যাক্টোরিয়াল অলরেডি আছে, কাটাকাটি করে ফেলা যাবে না? 20 ইন্টু 19 মানে 380। জি স্যার। তো বড় সংখ্যা যখন আপনার আসবে এই রকমের ক্যান্সেল আউটের সুযোগও প্রশ্নে থাকবে, অসুবিধা নাই, আপনাকে ওইটা একটু খুঁজে নিতে হবে, ঠিক আছে? বাট জি স্যার। আজকের ক্লাসে আমার মেইন উদ্দেশ্যটা ক্যালকুলেশন শেখানো না, মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনার থেকে কনসেপ্টটা শেখানো, যে পারমুটেশন কিনা বুঝবো এবং পারমুটেশন বুঝার পরে ক্যালকুলেশন করতে পারবো কিনা সেইটুকু। জটিল ক্যালকুলেশন কিভাবে করতে হবে এটা আমাদের আগামী ক্লাসের টপিক। আমরা আগামী ক্লাসে মনে করেন প্রায় 15-16টা ম্যাথ করবো, সেট এবং এইটা মিলায় পারমুটেশন কম্বিনেশন থেকে বেশি করব। কারণ সেটের অঙ্ক আসি দুই কায়দার, একটা হচ্ছে ওই যে 2 সেটের ম্যাথ, একটা হচ্ছে 3 সেটের ম্যাথ, শেষ। বাট পারমুটেশন কম্বিনেশনটা হচ্ছে কি মেইনলি আমাদের মানে অনেক রকমের ভ্যারাইটিস আছে এখানে, তো আমাদের এখান থেকে অনেকগুলো ম্যাথ করতে হবে, আমরা অনেকগুলো ম্যাথ দেখবো এই সময়। বাট কনসেপ্ট ডিসকাশনটা খুব ডিফিকাল্ট, ওই দিন আমরা এই সুযোগটা হয়তো পাবো না। বাট এইটা বুঝতে পারছেন কিনা যে পারমুটেশন বলতে কি বোঝায়, পারমুটেশন কিভাবে করতে হবে এবং পারমুটেশনের এই অ্যানালাইসিসটা কিরকম হবে, এইটা বুঝছেন কিনা বলেন? বুঝেছি স্যার। আর এটা যদি হয় মনে রাখবেন, এই যে এনপিআর এ আমরা যে জিনিসটা দেখালাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। এই এনপিআর উপায়তে এইখানে একটু ছোট্ট করে একটা কথা লিখে রাখি, সেটা হচ্ছে প্রতিটি এলিমেন্ট
একবার করে ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ এই সিস্টেমে এনপিআর এর ভিতরে আপনি যে উপায়গুলো পাবেন সেখানে কোনো এলিমেন্টের কোনো রিপিটেশন হবে না। ঠিক আছে, অর্থাৎ এনপিআর রিপিটেশন অ্যালাউ করে না। ক্লিয়ার? রিপিটেশন অ্যালাউ করবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনারা প্রশ্নে পাবেন যেখানে রিপিটেশন হইতে পারে। ঠিক আছে, মনে করেন আপনাকে বলে দিলাম একটা প্রশ্ন, এক্সাম্পল এটা, হ্যাঁ, আপনাকে বললাম কি 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে ব্যবহার করে ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে। ঠিক আছে, 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে। এখন আপনাকে যখনই একটা সংখ্যা তৈরির কথা বলা হবে, আপনারা এই কথাটা একটু প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখনই আপনাদেরকে কখনো পারমুটেশন এন্ড কম্বিনেশনের ম্যাথে যখন সংখ্যা তৈরির কথা বলা হবে, আমরা একটু আগে কি বলেছি যে সংখ্যা নাম্বার যখন এটা উল্লেখ থাকবে এটা জেনারেলি কি অঙ্ক হবে? পারমুটেশন। পারমুটেশনের অঙ্ক। এই পারমুটেশনের অঙ্ক যখন সংখ্যা তৈরির কথা বলা থাকবে, যদি আলাদা ভাবে কিছু বলা না থাকে, সংখ্যা তৈরির অঙ্কে সবসময় আপনাকে কি মেজার করতে হবে? সবসময় আপনাকে রিপিটেশন অ্যালাউড ধরতে হবে। রিপিটেশন অ্যালাউড, কেমন কি বললাম? সংখ্যা তৈরির ক্ষেত্রে আপনাকে সবসময় রিপিটেশন অ্যালাউড ধরতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা যদি আপনার তৈরি করা হয়, 111ও তৈরি হতে পারে, 222ও তৈরি হতে পারে, 333ও তৈরি হতে পারে, 444ও তৈরি হতে পারে, 555ও তৈরি হতে পারে। ঠিক কিনা বলেন? জি। আর আমরা কি বলেছি? স্যার, এনপিআর যে সূত্রটা, এই এনপিআর এর সূত্রটা কি অ্যালাউ করে না? রিপিটেশন অ্যালাউ করে না। অর্থাৎ আপনি যদি এখান থেকে, আমার এখানে দেওয়া আছে 5টা আর আমাকে বানাইতে হবে 3 অঙ্কের সংখ্যা, তাইলে আমি কি করব? 5C3 মানে 5P3 দিয়ে করে ফেলবো? না, হবে না। কারণ 5P3 তে আমার যে অ্যান্সারটা আসবে সেখানে কোনো রিপিটেশন নাই। কিন্তু আমাকে যখন সংখ্যা তৈরির কথা বলা হয়েছে তখন সেখানে রিপিটেশন হতে পারে। ঠিক কিনা বলেন? জি। তার মানে এই অঙ্কগুলো আপনারা কিভাবে করবেন? তাহলে দেখেন, আমার 3 অঙ্কের সংখ্যা তৈরি করার মানে কি? আমার টোটাল 3টা ঘর না? এই ঘরে জি। একটা অঙ্ক বসবে, এই ঘরে একটা অঙ্ক বসবে, এই ঘরে একটা অঙ্ক বসবে। এবার আপনিই বলেন প্রথম ঘরটা আমি কত উপায়ে ফিল আপ করতে পারবো? আমার হাতে টোটাল অপশন আছে কয়টা? 3টা 5টা। আমার হাতে টোটাল অপশন আছে 5টা। তার মানে প্রথম ঘরটা আমি চাইলে এই 5টা অপশনের যে কোনোটা দিয়ে ফিল আপ করতে পারি। ঠিক কিনা? জি। তার মানে আমার প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন 5টা। সেম ওয়েতে দ্বিতীয় ঘরটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন 5টা, যেহেতু রিপিটেশন অ্যালাউড। ঠিক কিনা? হ্যাঁ। জি। একইভাবে তৃতীয় ঘরটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা? 5টা। 5টা। তার মানে আমার প্রথম ঘর ফিল আপ করা যাবে 5 উপায়ে, এবং এবং হইলে কি আসবে? ইনটু। দ্বিতীয় ঘরটা ফিল আপ করা যাবে 5 উপায়ে, এবং তৃতীয় ঘরটা ফিল আপ করা যাবে 5 উপায়ে। দ্যাট মিনস 1 2 3 4 5 এই 5টি অঙ্ক থেকে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে কয়টা? 125। 5 কিউব মানে 125টি। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? অর্থাৎ এই 125টার ভিতরে কি কি আছে? অঙ্কগুলোর রিপিটেশনের মাধ্যমে, রিপিটেশন এর মাধ্যমে তৈরি অঙ্ক আছে, মাধ্যমে তৈরি সংখ্যা আছে, আবার কোনো রিপিটেশন ছাড়াই, কোনো রিপিটেশন ছাড়াই তৈরি সংখ্যাও আছে। ঠিক কিনা বলেন? জি। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে কেন দেখাচ্ছি যে এই 125টার ভিতরে কি আছে? সবাই আছে। অঙ্কগুলো রিপিটেশনের মাধ্যমে যে সংখ্যা তৈরি হয়েছে সে তারাও আছে, আবার কোনো রিপিটেশন ছাড়া যারা তৈরি হয়েছে তারাও আছে। এখন মনে করেন আমি যদি বের করতে চাইতাম যে না,
রিপিটেশন নাই, রিপিটেশন অ্যালাউড না, এরকমের সংখ্যা কয়টা তৈরি করা যাবে? তাইলে আমি কি করতাম যদি আমাকে বলা হতো উইদাউট রিপিটেশন? উইদাউট রিপিটেশন কয়টা সংখ্যা তৈরি করা যাবে? তাইলে আমরা কি করতাম? তখন স্যার তাইলে আমরা 4টা। যেটা শিখছি, এই যে 5p3, 5টা অপশন থেকে 3টা অপশন আমাকে চুজ করতে হবে। তাহলে 5p3 মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 60, নাকি? জি তার জি স্যার। মানে 1 2 3 4 5 এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমি টোটাল 60টা এমন সংখ্যা তৈরি করতে পারবো যেখানে অঙ্কগুলোর মধ্যে কোনো রিপিটেশন নাই। ক্লিয়ার কিনা? 60টি স্যার আমার এমন একটা সংখ্যা। কোশ্চেন। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমরা এখানে গুণন করলাম আর রিপিটেশনে মানে ফ্যাক্টোরিয়ালের কারণে কি গুণনটা আসলো মানে ওই সূত্র ধরেই করতেছি নাকি? আমি মনে হয় বোঝাতে পারিনি। কোন গুণনটা? এইখানে আমরা গুণ কেন করছি সেটা জি 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 জি। বলেন। জি স্যার, এটাই জানা ছিল। তো এই গুণটা কেন আসছে, তাই তো? আচ্ছা, ওকে। জি মনে স্যার। করেন যে আপনার হাতে টোটাল অপশন আসতে হচ্ছে 3টা, হ্যাঁ, 3টা। এখন আপনারা জি একটা জিনিস একটু চিন্তা করেন তো। মনে করেন 1 2 3, ঠিক আছে? এখন মনে করেন আপনার এই 1 2 3 দিয়ে আপনাকে বানাইতেও হবে 3টা সংখ্যায়, মানে 3 অঙ্কের সংখ্যায়। তাহলে দেখেন আপনি কি কি সংখ্যা বানাতে হ্যাঁ। পারবেন? 111, 222, 333, তাই না? জি। একইভাবে আবার বানাতে পারবেন কত? 112, 113, 13। ঠিক হ্যাঁ। আছে? আবার 132 221, হয়। হ্যাঁ 221 হয়। 223, আবার আপনি বানাতে পারবেন কত? 221টাকে আবার লেখা যায় 212, আবার 232কে লেখা যায় 223কে লেখা যায় 232। আবার এখানে আমরা লিখতে পারি কত? 331, 332, 331 আর 32কে লেখা যায় 313, আর এটাকে লেখা যায় 323, ঠিক কিনা? 323। জি। এখন দেখেন আবার লেখা যায় 123, 231, 123কে আবার লেখা যায় 132, 231কে আবার লেখা যায় 213, 312কে আবার লেখা যায় 321, ঠিক কিনা বলেন? এই সংখ্যাগুলো তৈরি করা যাবে না সব এখান থেকে, জি যায়। নাকি? এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল জি করেন, স্যার। কোত্থেকে আসলো এটা। এই যে 1টা 2টা 3টা সংখ্যা, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19, টোটাল এখানে কয়টা জি সংখ্যা আসছে? 19টা 19টা। সংখ্যা আসছে, রাইট? এই জায়গাতে সংখ্যা আরো আছে, ঠিক আছে? আপনারা একটু চিন্তা করে বলেন তো আরো কি কি সংখ্যা চাইলে এখান থেকে তৈরি করা যাবে? স্যার যেমন 312 হয়। 312 আছে তো? হ্যাঁ 312 তো লিখছি। ঠিক আছে, আপনি বানাইতে পারবেন কি কি দেখেন এই জায়গাতে একটু খেয়াল করি। 123, তো ঠিক আছে, একদম এলোমেলো। 132, জি স্যার। এই দুইটা লেখা যাবে। আবার 231, হুম। 213, 312, 321, এই 6টা সংখ্যা হচ্ছে যেখানে কি কোনো রিপিটেশন নাই। আছে এখানে কারোর কোনো রিপিটেশন নাই। না। এবার আপনারা চিন্তা করেন প্রথম, মানে 1 2বার রিপিট হবে, তাহলে 1 2বার রিপিট হলে 112, 113। আবার 112কে লেখা যায় 121, হ্যাঁ আবার 113কে লেখা যায় 131, আবার এটাকে লেখা যায় 211, আবার এটাকে লেখা যায় 131। 311, ঠিক কিনা? জি। একইভাবে মনে করেন 2বার 2 আসবে, তাহলে 2বার 2 আসলে 221, আর 2বার 2 আসলে 223, এবার এটাকে লেখা যাবে কত? 212, 232, আবার লেখা যাবে 122, লেখা যাবে 322, ঠিক কিনা? জি। একইভাবে আবার যদি আপনি লেখেন যে 2টা 3 1, 2টা 3 2, তাহলে একইভাবে লেখা যাবে 133, 233, আবার লেখা যাবে 313, 200, সরি 323, ঠিক কিনা? জি। ঠিক আছে, তাহলে দেখেন উপরে গেল 6টা আর এখানে আসতেছে কয়টা? 6 6 6 18, 18 আর 6 24, হ্যাঁ। আর লেখা যাবে কত? 111, জি 222, 333, ঠিক কিনা?
নয়। তার মানে জি টোটাল দেখেন এইখানে তৈরি হয়েছে 18টা, এইখানে তৈরি হয়েছে 6টা, আর এইখানে তৈরি হয়েছে 3টা। টোটাল কয়টা আসলো বলেন তো? 6 আর 18 24, 24 আর 3 27। ঠিক আছে, 27। এবার আপনারা চিন্তা করেন, তার মানে 1 জি 2 3 এই সংখ্যা তিনটা দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে কয়টা? 27টা। আর এবার আপনারা একটু এইভাবে 27টা। চিন্তা করেন তো, যে আমার হাতে অপশন হচ্ছে তিনটা, তিনটা ঘর, হ্যাঁ, তিনটা ঘর। এই প্রথম ঘরটা ফিল আপ করা যাবে 1 2 3 তিন উপায়ে, দ্বিতীয় ঘরটা ফিল আপ করা যাবে 3 উপায়ে, এবং তৃতীয় ঘরটা ফিল আপ করা যাবে 3 উপায়ে। তাহলে উপায়ে টোটাল কত উপায়ে ফিল আপ করা যাবে? উপায়ে 3 কিউব মানে কত? 27 হয় না? জি। ও এবার বুঝতে পারছেন মানে স্যার গুণটা এই কেন ভেঙ্গে করছি? লাগাটা এভাবে আনা হলো। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? তার মানে যদি রিপিটেশন অ্যালাউ জি হয় স্যার। কখনো, তাহলে যে কয়টা অঙ্ক আমার দেওয়া থাকবে, মনে করেন এন সংখ্যক, এই এন সংখ্যক, আর যে কয়টা আমাকে বানাইতে বলছে মনে করেন 8 সংখ্যক, তাহলে রিপিটেশন হ্যাঁ, অ্যালাউ করলে আমি পারমুটেশন করতে পারবো কত উপায়ে? এটা একটু লিখে দিচ্ছি, দেখেন। এন্টার। রিপিটেশন অ্যালাউ করে, রিপিটেশন অ্যালাউ করে পারমুটেশন করা যাবে, করা যাবে এন টু দি পাওয়ার আর উপায়ে। ঠিক আছে, রিপিটেশন অ্যালাউ করে আমি কত উপায়ে পারমুটেশন করতে পারবো? এন টু দি পাওয়ার আর উপায়। যেমন এখানে এন এর মান এন ছিল টু দি কত? পাওয়ার 5, আর উপায়ে আর আর এর মান কত ছিল? 5। 3। হ্যাঁ। তার মানে 5 জি কিউব অর্থাৎ 125 উপায় হবে। ঠিক আছে, জি স্যার। আর রিপিটেশন অ্যালাউ না করলে আমরা কি করতাম? এনপিআর যে সূত্রটা আমরা শিখেছি সেটা দিয়ে করতাম 60টা। এবার আপনাদেরকে একটু বোঝার ব্যাপার আছে এখানে, হ্যাঁ। তাহলে দেখেন আমার টোটাল সংখ্যা তৈরি করা গেছিল কয়টা? 125টা। এই 125টার ভিতরে রিপিটেশনও আছে, আবার নন রিপিটেশনও আছে, ঠিক কিনা? আর নন জি রিপিটেশনের স্যার, সংখ্যা দুটোই কত? আছে। 60টা বের করছি না এখান থেকে? নন রিপিটেশন আছে কয়টা? 60টায়। জি তাহলে একটা হইলেও ডিজিট কি হয়েছে, রিপিট হয়েছে কয়টাতে? 125 থেকে 60 বিয়োগ করলে যেটা থাকবে, অর্থাৎ 65টি। তার মানে এই 65টা সংখ্যা কি, সেখানে অন্তত একটি ডিজিট কি হয়েছে, একটি ডিজিট রিপিট হয়েছে, ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। তার মানে প্রশ্ন কিন্তু এই রকমের ঘিরিঙ্গি মার্কাও হইতে পারে, যাচ্ছে বলেন তো 100, 1 2 3 4 5, এই 5টা ডিজিট থেকে আপনি এরকমের কয়টা সংখ্যা তৈরি করতে পারবেন যেখানে অন্তত একটি ডিজিট রিপিটেশন হয়েছে? তাহলে আবার আপনি এটা করতে যান না কিন্তু, আচ্ছা ঠিক আছে দেখি 2 বার 1 ধরে বানাই, 2 বার 2 ধরে বানাই, 2 বার 3 ধরে বানাই, না, এভাবে বানাইতে গেলে দেখবেন আপনার পরীক্ষা শেষ। তখন আমাকে লজিক ইউজ করতে পারছে, ঠিক আছে আমি 1 2 3 4 5-এর ভিতরে সবগুলো রিপিটেশন হইতে পারে, এইভাবে আমি বের করতে পারি 5 টু দি পাওয়ার 3। আর একটাও রিপিটেশন হবে না, এটা আমি বের করতে পারি 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইখান থেকে এটা বিয়োগ দিলে যেটা থাকবে সেখানে অবশ্যই কি থাকবে? তারাই থাকবে যেখানে যেখানে অন্তত একটা রিপিটেশন আছে। ঠিক আছে, এইভাবে করে তখন আমরা ম্যাথ গুলো করবো। বুঝতে পারছেন? অর্থাৎ এই অঙ্কগুলো যত ইজি হোক আর যত কঠিন আর যাই হোক না কেন, মেইন কনসেপচুয়াল জায়গাটা হচ্ছে কি লজিক। আপনার লজিক যদি ঠিক থাকে আপনার এই অঙ্ক করতে তেমন কোনো কষ্ট নাই। আর যদি লজিকে সমস্যা হয় তাহলে আপনি এই অঙ্ক অনেকক্ষণ মিলাই, অনেকক্ষণ ধরে করেও মিলাইতে পারবেন না। আমরা এরকমের প্রায় 13 14টা ম্যাথ পারমুটেশন কম্বিনেশন থেকে আগামী ক্লাসে করব, যত রকমের টাইপ আছে দেখার জন্য যে কি কি ধরনের টাইপ আমরা ফেস করতে পারি। ঠিক আছে, এই গেল পারমুটেশন। একটা পার্ট আমি আজকে দেখাই নাই, সেটা হচ্ছে ওয়ার্ড ফর্মুলে, মানে ওয়ার্ড ফরম্যাট করা, কিভাবে ওয়ার্ড তৈরি হয় সেটা, ওইটা আমরা আগামী ক্লাসে দেখবো, অনেকগুলা টাইপ আছে সেখানে সেটা। বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন অর্থাৎ কি, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশন করা যায়, করা যায় এনসিআর উপায়ে। ঠিক আছে,
আর এই এনসিআর এর সমান সমান কত? এনসিআর সমান সমান হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। দেখেন পারমুটেশনের সূত্রের মতোই, জাস্ট এখানে একটা এক্সট্রা আর ফ্যাক্টরিয়াল নিচে আসবে। ঠিক আছে, এখানে কি আসবে? একটা এক্সট্রা আর ফ্যাক্টরিয়াল নিচে আসবে। পারমুটেশন আর কম্বিনেশনের সূত্র কিন্তু একদম সেম, জাস্ট এইখানে একটা আর ফ্যাক্টরিয়াল আসবে নিচে। ঠিক আছে, জি স্যার। তাহলে এবার একটা জিনিস একটু আপনারা তাহলে খেয়াল করেন যে এনসিআর সমান সমান আমরা কি লিখতে পারি না এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল? এই অংশটুকুকে এনপিআর লেখা যায় না? তার মানে এনপিআর সমান সমান এনসিআর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এইটাও একটা ফর্মুলা, কোনো কোনো সময় পরীক্ষায় লাগতে পারে যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন করতে গেলে সেটা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কম্বিনেশনের কত গুণ হবে, সেটা পারমুটেশনটা কম্বিনেশনের আর ফ্যাক্টরিয়াল গুণ হবে। ঠিক আছে, মনে থাকবে তো? যেমন আমরা উপরে যে ম্যাথটা তখন দেখছিলাম সেটা একটু করি। 11 জন ব্যক্তি থেকে 3 জনের একটা কমিটি গঠন করা যাবে কত উপায়ে? 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 11 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 11 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। তার মানে কত আসবে? 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। নিচে আসবে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি চলে গেল। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, 6কে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 2, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে 5, 10কে ভাগ করলে 5, 15 ইন্টু 11 মানে হচ্ছে 165। ঠিক আছে, বলেন কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নাই? সবাই বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। ওকে, সো এই হচ্ছে একদম মোটা দাগে সেট এবং পারমুটেশন কম্বিনেশনের থিওরি, মানে যেটুকু না জানলেই হবে না ওইটুকু। এইটার উপর বেস করে আমরা আগামী ক্লাসে, আমি এটাও বলে দিই, সেট থেকে আমরা টোটাল 4টা ম্যাথ করব এবং পারমুটেশন কম্বিনেশন থেকে টোটাল 11টা ম্যাথ করবো, 11 টাইপের। এবং এই টোটাল মিলে আমার 15টা ম্যাথ। যদি পারমুটেশন কম্বিনেশনে আমার মনে হয় যে না আরো 2-3 রকমের ম্যাথ আপনাদেরকে দেখানো দরকার, তাহলে সেটা আমি অ্যাড করবো। ধরে রাখতে পারেন আগামী ক্লাসে মোট 20টা ম্যাথ, আমরা সর্বোচ্চ 20টা ম্যাথ হয়তো আমরা করতে পারি। এই 20টা ম্যাথ করলে আপনারা পারমুটেশন কম্বিনেশন এবং সেটের সব ধরনের ম্যাথই পরীক্ষায় আসলে পারবেন। ঠিক আছে, এবং থিওরি আজকে আমরা ডিসকাস করছি বেসিক, বাট সব থিওরি কিন্তু আজকে আমরা ডিসকাস করতে পারি নাই। ম্যাথ ওয়াইজ কিছু আলাদা আলাদা থিওরি আছে, ওই থিওরি গুলো আমরা ওই টাইপের ম্যাথের সাথে ডিসকাস করবো আগামী ক্লাস। তো আজকের ক্লাসটা যারা করেছেন প্লিজ আগামী ক্লাসটা মিস দিবেন না। আগামী ক্লাসটা ইকুয়ালি ইভেন মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পারমুটেশন কম্বিনেশন এবং সেট যখন শেষ হয়ে যাবে, প্রবাবিলিটি আমরা এর পরে শুরু করতে পারবো, তার আগে না। ঠিক আছে, এই 2টা চ্যাপ্টারেরই কনসেপ্ট আমাদের লাগবে। তো আজকের ক্লাস নিয়ে যদি আর কারোর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা ম্যাথ সলভ করব। সেই পর্যন্ত সবাই এই মানে কি বলে আজকের যে ক্লাস, এটার ভিডিওটা একবার দেখবেন এবং একটু আপনাদের যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে ওই ম্যাটেরিয়ালটা থেকে একটু দেখবেন যে এখানে কি কি আছে, সূত্র কি কি আছে, বা আপনাদের যে বই আছে বইটা থেকে সেট এবং পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা একবার একটু রিডিং দিয়ে একটা 2টা ম্যাথ নিজেরা একটু করার চেষ্টা করে দেখেন যে পারেন কিনা। না পারলে ক্ষতি নেই, বাট চেষ্টা করবেন। ঠিক আছে, নেক্সট ওকে ক্লাসে স্যার। আমরা ম্যাথ সলভ করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেশের পরিস্থিতি একটা ক্রিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, সো অনেক রকমের নিউজ আমরা দেখতে পাচ্ছি, বাসা ডাকাতি, হামলা, বিভিন্ন রকমের অরাজকতা চলছে। চেষ্টা করবেন সাবধান থাকতে এবং যতটা পারবেন ফ্যামিলি কাছের মানুষদেরকে একটু সাবধানে রাখবেন, নিরাপদ রাখবেন, নিজেরাও নিরাপদ থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। শেষ করছি আজকের ক্লাস।